আসসালামু আলাইকুম। শান্ত বায়োলজি থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের নতুন ক্লাস, তাই না? নতুন ক্লাস পরিপাক ও শ্বসন। তো অনেকে অসুস্থ, পরীক্ষা চলছে, আসবে না, এই কারণে আরো রেকর্ড ক্লাসটা রাখছি, ইউটিউবে থাকলো। তাহলে যারা আসতে পারেনি তারা পরে দেখে নিতে পারবে, তাই কি না? আচ্ছা, তো প্রথমে দেখো আমাদের হচ্ছে মানব শরীরের প্রথম যে অধ্যায় সেটা হলো পরিপাক ও শ্বসন। এটা তৃতীয় অধ্যায় শুরু হয়েছে, পরিপাক ও শ্বসন, ডাইজেশন এন্ড অ্যাবজর্পশন। তো পরিপাক এর সরল বাংলা অর্থ আমরা জানি ইংরেজি হলো ডাইজেশন, তাই না? ইংরেজি হলো ডাইজেশন, কিন্তু আসলে পরিপাক যেটা বাংলা, এই বাংলার আরেকটা বাংলা কি বলো তো? পরিপাকের আরেকটা বাংলা কি হতে পারে? সরল বাংলা অর্থ কি? সরল বাংলা অর্থ পরিপাকের সরল বাংলা এটা এটা কাছাকাছি গেছে, তবে পরিপাকের সরল বাংলা অর্থ হলো চূর্ণ করা বা ভেঙে ফেলা। এটা হলো পরিপাকের সরল বাংলা। সরল বাংলা কি করা? চূর্ণ করা বা ভেঙে ফেলা। যেমন তুমি একটা বিস্কুট, একটা বিস্কুট তুমি দাঁত দিয়ে কামড় দিলাম, এটা কিন্তু এক ধরনের পরিপাকেরই অংশ। কারণ কি? বিস্কুটটা ছোট হলো না? এটা যান্ত্রিক পরিপাক, কিন্তু পরিপাকের অংশ। মানে হচ্ছে পরিপাকের মেইন সূত্রই তো হচ্ছে খাদ্য শোষণ বিচরণ। তার মানে কি? ছোট করা, খণ্ড বিখণ্ড করা, চূর্ণ করা, ভেঙে ফেলা, এটা হলো পরিপাকের অর্থ। তুমি একটা বিস্কুট কামড় দিলা, ছোট হয়ে গেল কিনা? এই যে ছোট হলো, এই যে ছোট হলো, এই ছোট হওয়াটা পরিপাক। এখন কথা হলো পরিপাকের শর্ত অনুযায়ী যে অবশ্যই সেটা জৈব রাসায়নিক হতে হবে, মানে জীবনের মধ্যে হতে হবে, এরকম একটা ব্যাপার। এটাকে বলা যে জৈব রাসায়নিক হতে হবে। এখন যদি মনে করো তুমি হাত দিয়ে একটা বিস্কুট ভেঙে ফেললা, এটা কি? এটি ভাঙা। যদিও এটাও এক ধরনের পরিপাক, কারণ তুমি চূর্ণ করছো, ভাঙছো, কিন্তু এটা কিন্তু জীবদেহের ভিতরে হচ্ছে না, বাইরে হচ্ছে। পরিপাক নালীর মধ্যে হচ্ছে না। মুখ থেকে আমাদের পরিপাক তন্ত্র শুরু হয়, তো তাই মুখে হলে সেটা পরিপাকের মধ্যে পড়বে, হাতে হলে সেটা পরিপাকের মধ্যে পড়বে না। কিন্তু সরল বাংলা অনুযায়ী এটাও একটা পরিপাক, কারণ তুমি বিস্কুটটা ভেঙেছো মানে ছোট করেছো। সরল বাংলা বুঝা গেল কি? তো পরিপাক তন্ত্রের এই জায়গায় প্রথমেই দেখো পরিপাক কাকে বলে। এটা অনেকবার আসছে পরীক্ষায়। যেমন ধরো পরিপাক কাকে বলে, এটা আসছে দিনাজপুর বোর্ড 22 সালে, ময়মনসিংহ বোর্ড 22 সালে, আর অনেকবার আসছে। আমি এখানে দুইটা বোর্ড লিখছি, যে দুইটা বোর্ডের কথা। আর ময়মনসিংহ বোর্ড 22 সাল। আগের দিকেও দেখেছি আসতে, মানে আগে, মানে 15-16 অতদূর দাগাইনি, প্রথমে কাছের ঘুরে দাগাইছি। তাহলে পরিপাক কাকে বলে এটা মানে বোর্ড পরীক্ষাও আসে কিন্তু। পরিপাকের এখানে একটা সংজ্ঞা আছে, যে দেখো এখানে সংজ্ঞাটার সাথে মিল মানে রেখে, যে প্রক্রিয়ায় জটিল খাদ্যবস্তু বিভিন্ন হরমোনের প্রভাবে ও এনজাইমের সহায়তায় ভেঙে, এই যে তার মানে চূর্ণ হচ্ছে, ছোট হচ্ছে, ভেঙে দ্রবণীয় হতে হবে, দ্রবণ তৈরি করতে হবে, তাই না? দ্রবণীয়, সরল ও তরল এবং দেহকোষের গ্রহণ উপযোগী ক্ষুদ্র অণুতে পরিণত হয়, তাকে পরিপাক বলে। তো এটা তো বিশাল বড় সংজ্ঞা, তোমরা যদি এটুকু লেখো তাও হবে। যে প্রক্রিয়ায়, যে শারীরবৃত্তীয় প্রক্রিয়ায়, এই কথাটা যোগ করে দিতে হবে, যে শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় জটিল খাবার বিভিন্ন হরমোন ও এনজাইমের প্রভাবে ভেঙে তরল, সরল ও দেহের গ্রহণ উপযোগী হয়, তাকেই বলা হয় পরিপাক। একই কথা প্রায়, কিন্তু এখানে ধরো একটা কথা বড় করে লিখছে। যেমন বলছে বিভিন্ন হরমোনের প্রভাবে ও এনজাইমের প্রভাবে সহায়তায়, এটা বলার দরকার নাই, বিভিন্ন হরমোন ও এনজাইমের সহায়তায় একবারে বলে দিলে হয়ে গেল। যে শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় বা যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায়, জৈব মানে জীবন বোঝায়, জীবনের মধ্যে, তাহলে শারীরবৃত্তীয় প্রক্রিয়া বলতে পারো বা জৈব রাসায়নিক বিক্রিয়া বলতে পারো। জৈব রাসায়নিক প্রক্রিয়ায় বিভিন্ন হরমোন ও এনজাইমের প্রভাবে জটিল খাবার ভেঙে তরল, সরল ও দেহকোষের গ্রহণ উপযোগী। যেমন ধরো তুমি হাত কেটে হাতের মাংসের মধ্যে একটা ভাত রেখে দিলা, এটা কি হবে? মানে এটা কি আমাদের রক্ত গ্রহণ করতে পারবে? পারবে না। তাহলে এটা কিন্তু পরিপাক হবেই না, তাই না? আমাদের রক্ত, দেহকোষ ওই ভাতকে ভেঙে ভেঙে ক্ষুদ্র কণা করতে পারবে না, তাই কি না? তাহলে হচ্ছে দেহের গ্রহণ উপযোগী যদি না হয়, তাহলে আবার বায়োলজিক্যাল ভাষায় এটা পরিপাক হলো না। দেহের গ্রহণ উপযোগী যদি না হয়, তাহলে দেহের গ্রহণ উপযোগী করতে গেলে ভেঙে তরল, সরল করতে হবে এবং দেহকোষ যেন এটাকে গ্রহণ করতে পারে। এই অবস্থাটা হলেই সেইটা কিন্তু পরিপাক। তবে
ছত্রাকের যে পরিপাক, ছত্রাকের পরিপাকের ক্ষেত্রে আমরা কিন্তু জৈব রাসায়নিক পরিপাক বলি না, কারণ ছত্রাক যে কাজটা করে, ছত্রাক কি করে, যে কোনো খাদ্যের উপরে যখন বসে, পাউরুটির উপরে যখন বসে আর কি, তখন সে কিন্তু পাউরুটিটা তার কোষের মধ্যে নিয়ে নেয় এরকম না, নিয়ে আগে কি করে, ওই তার যে হাইফি থেকে এনজাইম ক্ষরণ করে, এনজাইম নিঃসরণ করে ওইটাকে আগে ক্ষুদ্র করে, তারপরে কিন্তু পুষ্টিটা গ্রহণ করে নেয়। এমনকি মাছিরাও এই কাজটা করে। হ্যাঁ, তো ওরা হচ্ছে বাইরে খাবারটাকে ছোট করে তারপরে ভিতরের মধ্যে ঢুকায় দেয়, শরীরের মধ্যে আর নতুন করে কিছু করে না। তাহলে এটা কিন্তু জৈব রাসায়নিক হলো না, শুধু রাসায়নিক হলো। এটা কি শুধু রাসায়নিক, বুঝতে পেরেছো? শুধু রাসায়নিক। জৈব রাসায়নিক আমাদেরটা জৈব রাসায়নিক, কারণ আমাদের কি ভিতরে হচ্ছে যে সবকিছু। ওটাও একটা পরিপাক, কিন্তু বায়োলজিক্যাল ভাষায় পরিপাক না, কিন্তু সাধারণভাবে পরিপাক। কারণ কি, ওই যে চূর্ণ হলো না, চূর্ণ হলো কিনা, শুধু হাত দিয়ে কেন, তুমি হাতুড়ি দিয়ে যদি একটা মানে ভেঙে ফেলো একটা ইটকে, খোয়া করে ফেলো, ওটার এক ধরনের পরিপাক, কিন্তু বায়োলজিক্যাল ভাষায় পরিপাক না, ওটা ফিজিক্সের পরিপাক হতে পারে, তাই না? আবার বিক্রিয়া তো হচ্ছে না, রাসায়নিক পরিপাক হলে ওটা ভেঙে সম্পূর্ণ নতুন একটা জিনিস। হ্যাঁ, না শুধু পরিপাকের তো দুইটা ধাপ আমরা জানি, একটা যান্ত্রিক একটা রাসায়নিক। তো এইগুলো সব যান্ত্রিক হচ্ছে, কিন্তু তাও তো পরিপাকেরই অংশ। প্রথমে যান্ত্রিক হচ্ছে, প্রথমে তো যান্ত্রিক, তাই পরিপাকেরই তো একটা অংশ, সেই অর্থে পরিপাক। হ্যাঁ, সেই অর্থে পরিপাকেরই তো একটা অংশ। তাই এখন পরের পৃষ্ঠায় একটু আসো, পরিপাক কাকে বলে, একই সাথে পরিপাক তন্ত্র কাকে বলে সেটাও জ্ঞানমূলক প্রশ্ন হতে পারে। হ্যাঁ, যে আঙ্গিক তন্ত্রের মাধ্যমে খাদ্যবস্তু পরিপাক শোষণ প্রক্রিয়া সম্পূর্ণ হয়, তাই হলো পৌষ্টিক তন্ত্র। তাহলে যান্ত্রিক পরিপাক, রাসায়নিক পরিপাক যদিও পরীক্ষা আসে না, তবে যান্ত্রিক পরিপাক তো বুঝতে পারছো, আমরা জিহ্বা দিয়ে যে নড়াচ্ছি খাবারগুলো, তাই না, এটা কি যান্ত্রিক পরিপাক। দাঁত দিয়ে যে আমরা কামড়াচ্ছি, কামড়ায় ছোট করছি, এগুলো সব যান্ত্রিক। না, যান্ত্রিক রাসায়নিক দুটাই হয়, মুখ গহ্বরে রাসায়নিকও হয়, যে শর্করা জাতীয় খাবার, সিদ্ধ শর্করা যেটা, সেটা মুখে পরিপাক হয়, কারণ ট্যানিন থাকে। যেমন তুমি যদি সেদ্ধ খাবার না খেয়ে শুধু চাল যদি চিবাও, মানে চাল যদি রেখে দাও, তাহলে কিন্তু এখানে রাসায়নিক পরিপাক হবে না। চাল যদি মুখে রেখে দাও, হ্যাঁ বলো, চাল আগে মুখে যান্ত্রিক পরিপাক হয় না, হ্যাঁ চাল যান্ত্রিক পরিপাক হবে, যদি তুমি হলো দাঁত দিয়ে চিবাও তাহলে হবে, তাই না, তাহলে তো যান্ত্রিক পরিপাক। কিন্তু হলো এমনি একটা ভাতও তুমি যদি রেখে দাও মুখের মধ্যে, তাও কিন্তু রাসায়নিক পরিপাক ওখানে কিছুটা হবে। সিদ্ধ হলে হবে, সিদ্ধ হলে হবে, ঠিক আছে, সিদ্ধ না হলে আবার হবে না। হ্যাঁ, সক্রিয় শর্করা, তারপর মধ্যে সেলুলোজ আছে, সেলুলোজ জাতীয় শর্করা। সবজির মধ্যে শাক সবজি যেগুলো আছে ম্যাক্সিমাম তো এগুলা হচ্ছে রাফেস্টরিতে। হ্যাঁ, মানে সেলুলোজ, সেলুলোজ মানে তো আঁশ বা তন্তু, তাই না, এটা তো হজম হবেই না, এটা তো হজম হবেই না, এনজাইম নাই। তবে কি হয়, যেটা আমরা তাহলে শাক খাই কেন হজম হবে না, তাও কারণ কি, ওর মধ্যে তো অনেক খনিজ লবণ আছে, তাই না, অনেক ভিটামিন আছে, হ্যাঁ, সামান্য পরিমাণ প্রোটিনও আছে, ওই জিনিসগুলো আবার হজম হয়, ওই জিনিসগুলো বের হয়ে রক্তে মিশে যায়, খালি যেটুকু সেলুলোজ পার্ট আছে সেই পার্টটুকু আর হজম হয় না। তবে এদের একটা কাজ কি, এরা হলো পানি ধরে রাখতে পারে, খুব পানি ধরে রাখার কারণে আমাদের মলটা একটু লিকুইড হয়, মানে অর্থাৎ বের হতে সুবিধা হয়, এই জন্য বলা হয় শাকসবজি খাইতে হবে। শাকসবজি খেলে পানি, রাফেজ জাতীয় খাবার হলো পানি ধরে রাখতে পারে, পানি ধরে রাখলে তখন মনে করো যে সুবিধা, মানে বের হওয়ার সময় পানি ধরে রাখলো, তাহলে ইয়ে হলো না। যেমন অনেকে আছে যে অনেক বেশি পোলাও বিরিয়ানি খাইছে, দেখা যাচ্ছে প্রচুর খাইছে, কিন্তু পরের দিন যায় দেখছে গোডাউন বন্ধ, মানে কি বের হচ্ছে না, এরকম হয় অনেকে। তো কেউ কেউ বলে যে এগুলা বেশি খেলে ডায়রিয়া হয়, কিন্তু ম্যাক্সিমাম হয় হলো কষা হয়ে যায়, মানে ওই যে ওগুলা খাইছে বেশি করে, হ্যাঁ, আর ওগুলা খাই, ওগুলা হজম করতে পানিও বেশি লাগে, ওই অনুপাতে পানি কিন্তু খায় না। কেউ যদি পোলাও মাংস খায় তো পানি একটু বেশি খেতে হবে, পানি বেশি না খেলে ওগুলা হজম হবে না ঠিকভাবে, পানি বেশি পাই, তুমি তো স্বাভাবিকভাবে পানি খাওয়া, যেমন তুমি কি আজকে মাংস খাইতে মনে হয়, ওই পানি খাচ্ছে। আচ্ছা, এখন দেখো এই অধ্যায়ের সবথেকে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা, সেটা হলো এই যে পরিপাকতন্ত্রের ছবিটা আছে, এই পরিপাকতন্ত্রের ছবিটা আমরা এঁকে এর সকল বিষয়বস্তুগুলো বুঝবো, বই না থাকা বিষয়ও বুঝবো, বইয়ের মধ্যে থাকা বিষয়গুলোও বুঝবো। হ্যাঁ, তো এই ছবিটা আঁকবো, আঁকার পরে তোমরা সবাই আমার সাথে সাথে আঁকো, আঁকার পরে পরীক্ষায় ছবি অঙ্কন করা আসে না, তবে উদ্দীপক হিসেবে আসে, এই যে এই পরিপাকতন্ত্র, এই মুখের
গোটাটা এগুলো আঁকানো যাবে। এখন যাবে না কেন আমার সাথে সাথে আঁকো কঠিন না মানুষের শরীরে করতে গেলে সমস্যা হয়। হ্যাঁ একবারে এটা উপর থেকে নিচের দিকে আসবে শুরুটা হ্যাঁ তাহলে উপর দিক থেকে নিচের দিকে আসবে উপর দিক থেকে নিচের দিকে তাহলে মনে রাখো যে এটা উপরের দিক থেকে নিচের দিকে আসবে এটা হলো আমরা আছে হচ্ছে পরিপাক তন্ত্র এই জায়গাটাতে একটু নাক টাক থাকে তো সেই নাকগুলা জন্য এরকম করছে পরীক্ষাতে আঁকতে হবে না তোমাকে হ্যাঁ পরীক্ষায় আঁকতে হবে না এটা একটু সমস্যা হয় নাকটা কেমন হয়ে গেল না এখানে আবার নাকের একটা চিত্র দিতে হবে কি করলে চিত্রতে এমনি বোঝা যায় তো বোঝা যায় না এই জায়গাটা আমাদের নাকের একটা কানেকশন কিন্তু আমাদের গলবিলে আছে সেটা বোঝানোর জন্য আমি এটা দিলাম অবশ্যই গলবিলে এটা তো পরীক্ষাতে আঁকানো লাগে না না পরীক্ষা আঁকতে হবে হ্যাঁ না আঁকাই তাহলে আঁকতে হবে কেন কারণ হলো এটা কোনটা কোন অংশ এবং কিভাবে পরীক্ষা আসে এটা আমি আর চোখের সামনে সামনে দিয়ে রাখছি মানুষের অংশটা তাই হ্যাঁ স্যার দেখি মাঝে মাঝে না ম্যাক্সিমাম আঁকতে হবে না এখন নিচের দিকে নেমে দেবো আমরা হ্যাঁ একটা মস্তিষ্ক সহ আছে এই জন্য একটা মস্তিষ্ক আঁকতে হবে না স্যার প্যারাটাইট গ্রন্থি আছে তো ওই উপরে হ্যাঁ উপরে লিখবো এখানে ধর একটা গ্রন্থি আছে তারপরে এখানে একটা গ্রন্থি আর এখানে একটা তিনটা এই জায়গাটা এখনই চিন্তা করে ফেলি এখানে কিন্তু তিনটা পার্ট আছে একটা হলো একটাকে বলা হয় নাসা গলবিল একটা হলো নাসা গলবিলের পার্ট এই জিনিসগুলো বুঝবো নাসা গলবিল একটা নাসা গলবিল একটা ওরো গলবিল মানে ওরো ফ্যারিংস বলা হয় কোথায় কি স্যার এটা আচ্ছা এই যে নাই কিন্তু যা শিখতে হবে সেই জন্য বলছি স্যার পরে বলেন আগে পরে বলবো আচ্ছা ঠিক আছে আগে যাও আচ্ছা পরেই তাহলে করো এটা তিন রাস্তার মোড় আসলে আচ্ছা পরে একটু পরে মাথায় আমি কি বানাবো এটা শুধু তোমাদের হচ্ছে কোনটা কোন অংশ এটা জানার জন্য এই ছবিটা তারপরে কিন্তু অন্য কোনো কাজে না আচ্ছা স্যার পেরিটোনিয়াম পর্দার কাজ কি আচ্ছা পরে আগে এটা এখানে পরে বলি পেরিটোনিয়াম ওই যে হচ্ছে এটাকে আবৃত করে রাখে সিলমকে পেরিটোনিয়াম পর্দা এটা পুরাটাকে আবৃত করে রাখে এই পাকস্থলী পেরিটোনিয়াম পর্দা পাকস্থলী না রে দাদা সিলম বুঝাইতে পারবো না বুঝতে পারবা না কি বলবে স্যার হ্যাঁ বলো কি বলবো এইটা পুরাটা একটা আবৃত এই দেবীর দিকে নিয়ে দে
পুড়ে গেছে। নাড়ে বলি পাচ্ছ না? অনেক সুন্দর হয়েছে স্যার নাড়ে পুড়িগুলা। যা কিছু না মোটা করে না এই জাস্ট কার্টুন করে আপু না পেলে পরীক্ষার সময় কোনটা কি চিনতে পারবে না। মানে ধরো এরকম থাকে তো x অংশের পরিমাপ পদ্ধতি বর্ণনা করো, y অংশের এখানে যতগুলো অংশ দেয় আমি সবগুলো পারবো, আমি দেখেই পারবো, ওই আঁকানো লাগবে না। না এই কিন্তু হচ্ছে যে এখনই শিখে নিতে হবে কোনটা কি। এখন যদি এইখানে যে গলবিলের এখানে তিনটা অংশের কথা কাজী আজমলের বইয়ে নাই, কিন্তু অন্য লেখকের বইয়ে আছে, সেজন্য ওটাও তো চিহ্নিত করতে হবে, ওটাও তো তোমাকে শিখতে হবে অন্য বই থেকে যদি দেয়। বুঝতে পারোনি? এই জায়গায় কিন্তু তিনটা অংশ অন্য বই চিহ্নিত করা আছে, এখানে কিন্তু মানে কাজী আজমলের বইয়ে কিন্তু আবার নাই, তাহলে সেটা তো জানতে হবে। পরিবর্তনদের সকল জায়গাটা ভালো করে জানার পরে তারপরে পড়তে সুবিধা হবে। হ্যাঁ না একবার আঁকাতে ফেললে তো কালকে থেকে তো আঁকাতে হচ্ছে না, তুমি সবকিছু জেনে ফেললা কোনটা কি, এখন পরীক্ষা আসলে তুমি পারবা। স্যার জ্বর হলে আমাদের মুখ পিতা হয়ে যায় কেন? বিদ্যাসাগরের কারণে।
উপরে যেটা সেটা নাসা বলে দিছে। ল্যান্ডিং উপরেরটা হ্যাঁ নাসা বলে। পরে আমি বুঝাচ্ছি কেন এরকম নাম হয়েছে, হ্যাঁ কেন এরকম নাম হলো পরে বলবো, ঠিক আছে? এখন খালি চিহ্নিত করো। প্রথম দিন তো পরিপাকতন্ত্র অধ্যায়ের নাম পরিপাকতন্ত্র, যেহেতু পরিপাকের ব্যাপার স্যাপার, তাহলে পরিপাকতন্ত্র তো ভালো করে আগে চিনতে হবে, হ্যাঁ সেজন্য কার্টুন ছবি হোক, পরীক্ষায় ছবি আঁকা আসে না, কিন্তু পরীক্ষায় উদ্দীপক হিসেবে আসে, তখন এগুলা বর্ণনা করতে হয়। তো এই জন্যই সব কিছু চিনতে হবে। এইটুকু পর্যন্ত দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম। এই নিয়ম কিন্তু বানানটা একটু ভিন্ন। বানানটা এরকম কতটা আছে অ্যানুলাস থেকে আমাদের হচ্ছে যে এখানে আরেকটা আছে অবশ্য খাদ্য নালী বা অন্ন নালী, সেটা ঠিক করা হয়নি। এটা হলো অন্ন নালী, অন্ন নালী বা খাদ্য নালী। আচ্ছা, তারপর আমরা একে একে বুঝবো আর কি। হ্যাঁ ওটা বোঝা যাচ্ছে না, কোনটা হলো এটা অরোফ্যারিংস, অরোফ্যারিংস এটা না, ও আর ও আর মানে ওটা স্যার কিসের কি, মানে কোন অঙ্গের নাম নাকি? ও না, এটা তো একটু পরে বলি একসাথে, মানে এখন তো সবাই আসছো, এখন বললে শুনতে পাবে না সবাই। আঁকা শেষ হলে আমি বলছি একে একে, মানে প্রথম থেকে শেষ পর্যন্ত সবগুলাই তোমাদের যদি জানা থাকে ভালোভাবে। অরোফ্যারিংসের নিচে কি সাবল্যাঙ্গুয়াল, মানে ওই দুইটা হ্যাঁ হ্যাঁ সাবল্যাঙ্গুয়ালের ইংলিশ ওটা? হ্যাঁ এই অরোফ্যারিংস বাংলা হলো মুখগহ্বর, এটার ইংরেজি হলো অরোফ্যারিংস। হ্যাঁ মানে মুখগহ্বরের ইংরেজি হলো এটা, ঠিক আছে? এই জায়গাতে কিছু আছে বইয়ে যদিও নাই, এইটাও একটু আমরা জেনে রাখবো। এখানে কিছু ঘটনা ঘটে, এখানে কিছু ঘটনা আছে, এটাকে পাইলোরিক স্প্লিন্টার বলা হয়, সেটা একটু জেনে রাখা ভালো। পাইলোরিক স্প্লিন্টার পাঁচশো ধরে এটা এটা একটা চিহ্নিত করি, এটা একটা চিহ্নিত করলেই হবে, এই দুইটাই কিন্তু পাইলোরিক স্প্লিন্টার। পাইলোরিক, তো
তোমরা শুধু হয়তো নামগুলো শুনছো, কিন্তু এদের নাম কেন এমন হয়েছে সেগুলো আর কি শুনি, ঠিক কিনা? সেটা শুনো। হ্যাঁ, সারা বলবে না ক্লাসে আচ্ছা শেষ করো, আমরা চিহ্নিত করো, তারপর আমি এক এক শব্দটা বলছি। তবে এই টেনশন নাই, পরীক্ষায় পরিবর্তনদের ছবি অঙ্কন করা আসে না। হ্যাঁ, তাহলে এটা নিয়ে টেনশন নেই। এখানে চিহ্নিত করেছি সব লেখকের বইয়ের সমন্বয়। হ্যাঁ, আর তোমাদের বই তো শুধু একটা বই, অনেক কিছু নাই, এই কারণে এটা চিহ্নিত করতে বলছি তোমাদের, যাতে সবকিছু সম্পর্কে জেনে যাও। এখন বলা শুরু করবো না? হয়েছে হয়নি? আমি তো কিছুই আগাতে পারিনি, এত সুন্দর লাগে। ভালোভাবে আঁকো, একে চিহ্নিত করো তাদের কারণ করে আঁকলেও হবে, সমস্যা নেই। মানে খালি জানতে হবে যে কোনটা কি জিনিস এবং কেন নামকরণ এমন হলো, এইটুকুই, আর কিছু না। এটা জানা হয়ে গেলে তখন এই অধ্যায়ের মূল জিনিসই তো পরিবর্তনতন্ত্র, তাই না? যা কিছু হবে এর মধ্যে হবে, কাজে এইটা তো তোমাকে ভালো করে জানতে হবে, এটা সম্পর্কে তোমাকে ভালো করে জানতে হবে, ঠিক কি না? মানুষ যেমন বিয়ের সময় হচ্ছে তার প্রতিবেশী কেমন, হ্যাঁ, তার আত্মীয় স্বজন কেমন, এটার থেকে সবচেয়ে বেশি জানার দরকার হয়ে পড়ে যাকে সে বিয়ে করছে তাকে সম্পর্কে, ঠিক কিনা? ঠিক না? ঠিক না? সেরকম এই পরিবর্তনটা এরকম, যাকে সম্পর্কে তুমি যাকে নিয়ে সামনে তোমাদের আরো 5-6টা ক্লাস হবে, যেটা নিয়ে ক্লাস হবে সেইটা সম্পর্কে আগে তোমাকে ক্লিয়ার ধারণা থাকতে হবে। হ্যাঁ, চিত্রাণু মানে ও চিত্রাণু, আচ্ছা পিলানো উচিত তো, ইন্টারমিডিয়েটে পড়িস তুই। এখন আমি মাথা থেকে শুরু করব, দিয়ে একবারে পায়ে পর্যন্ত শেষ করব, ঠিক আছে? হ্যাঁ, আপাতত মস্তক। না, আরো আছে, কিন্তু এখানে গিজিমিজি লেগে যাবে, মুখে বলে দেবো। কোনটা তো পাকস্থলী, তো উপরে ফান্ডাস, কেন নাম হলো ফান্ডাস, তারপর হলো তোমার এদিকে ছোট বাঘ, বড় বাঘ, পাইলোরিক স্ট্রাকচার, অনেক কিছু ব্যাপার স্যাপার আছে। হ্যাঁ, আমি ইউটিউবে দেখে নেব। আচ্ছা, এখন তাহলে ইয়েগুলো দেখে নাও, আঁকানো বন্ধ করে দাও, এবার একটু শুনে নাও সবগুলো। শুনে খাতায় নোট করে নাও, পরে চিহ্নিত করতে পারবো, এটা পরে দেখে দেখে চিহ্নিত করতে পারবো, তাই কি না? এই অংশটা খালি আর সময় ছবি তুলে নিয়ে যাও। ও ইউটিউবে থাকলো, ওখান থেকে এটা চিহ্নিত করে নিল। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখন আমরা শুরু করি, না হলে শেষ করতে পারবো না। দেখো, আমাদের পরিপাকতন্ত্র আর পুষ্টিকতন্ত্র একই কথা, পরিপাকতন্ত্র আর পুষ্টিকতন্ত্র একই কথা, কিন্তু পরিপাক নালী, পুষ্টিক নালী আর পরিপাকতন্ত্র এক কথা না, তাই না? যখন আমি বলবো পরিপাক নালী, তখন শুধু মুখ থেকে পায়ে পর্যন্ত এই নালীটার কথাই বলবে। যখন আমি এর সাথে গ্রন্থিগুলো এক করব, তখন পরিপাকতন্ত্র হয়ে গেল, তাই না? এই তো ব্যাপার। আচ্ছা, তাহলে এখানে আমরা পরিপাকতন্ত্র আলোচনা করছি, যেহেতু এখানে গ্রন্থি সবই আছে, তাই না? উপরে যেমন গ্রন্থি আছে, তাহলে এখানে গ্রন্থির মধ্যে প্রথমে দেখো যে আমাদের এই জায়গাটাতে, গ্রন্থির আগে একটু বলি, এখানে একটু স্ফীত আছে কিন্তু, হ্যাঁ, বইয়ে যদিও দেয়া নাই এই জায়গাটা। এখন বোর্ডের দিকে একটু তাকাও, এই জায়গাটা হলো 3 রাস্তার মোড়, এটাকে বলা হয় 3 রাস্তার মোড়। এই জায়গাটার নাম গলবিল, এই জায়গাটার নাম কি? গলবিল। বুঝতে হলো কি?
আমাদের এই যে পাটটা আছে এর উপর থেকে যে নাকের ভিতর পর্যন্ত আর মুখের ভিতরে কিছু দূর যায়, এটাকে বলা হয় 3 রাস্তার মোড়। এই 3 রাস্তার মোড়ের 3 রকম নাম আছে, যেটা গাজীতে নাই কিন্তু অন্য বইয়ে আছে, সেজন্য আমি এটা তোমাদের আর দেখাচ্ছি। এখানে বইতে নিচে একটু নিচে গলবিল চিহ্নিত করা আছে, ওই মোটা জায়গাটা তো চিহ্নিত না সেটাই তো বলছি যে বই একটু ভুল আছে, এই জায়গাটা একটু মোটা হয়, বই কি করছে গোটাটাই এক সেম করছে, এই যে এখানটায় আসলে সেম না। এটা মানে ষড়যন্ত্র তো এমনিতে একটু স্ফীত বড় ছিল তারপরে অনুনাদি বলছে। না ওটাই তো বলছি যে এটা আগে বুঝো তাহলে সব বুঝে ফেলবে। আর বইয়ের মধ্যে গলবিল আর খাদ্যনালী এর মধ্যে কোনো পার্থক্য নাই। দেখো বইয়ের ছবির মধ্যে কি আছে, একবার চিকন তো চিকনই, এটা আসলে এই জায়গায় এসে কি হয়েছে। আচ্ছা এখন একটু বইয়ের দিকে দেখো না, কারণ তুমি বোর্ডের ছবিটা যদি মনোযোগ দিয়ে বুঝো তাহলে তুমি এত ইন্টারেস্ট পাবা, তখন তোমার বইয়ের দিকে তাকাতে ইচ্ছা করবে না। এইখানে আগে একটু বোর্ডের দিকে তাকাও, আগে বোর্ডের দিকে তাকাও, কারণ বাসায় তুমি বই পড়ার অনেক সময় পাবা, কিন্তু এখন তো তোমাকে বোর্ডের দিকেই একটু দেখতে হবে, তাই কি না? আচ্ছা তাহলে এখন খেয়াল করো, কারণ বই সবকিছু থাকে না। আমি কি বললাম যে গাজী আজমলের বই যেভাবে আছে আমিও তো সেভাবে আঁকতে পারতাম, কিন্তু ওটা ভুল। গাজী আজমলের বই যেটা আছে এইভাবে করে দিয়ে নিচের দিকে নেমে গেছে। হ্যাঁ, তো এই জায়গাটা কিন্তু এই জায়গাটা যে স্ফীত, সেই স্ফীত কিন্তু দেখায়নি, একটু দিছে সামান্য দিচ্ছে, ওটা না দেওয়ার মতো। ঠিক আছে, আচ্ছা তুমি এখন বইয়ের দিকে তাকিও না, বই বাসায় পড়ো, এখন একটু বোর্ডে তাকাও। তাহলে এখানে 3 রাস্তার মোড়, এটা তো বই লেখা নাই। হ্যাঁ, একটু যেগুলো আর কি স্পেশাল কিছু বিষয়গুলো একটু জানতে হবে। এটা 3 রাস্তার মোড়, একটা নামকে বলা হয় নাসা গলবিল বা ন্যাসোফ্যারিংস, ইংরেজিটাও জানতে হবে। হঠাৎ পরীক্ষা আসলো ন্যাসোফ্যারিংস, উদ্দীপকে ন্যাসোফ্যারিংস কোনটি বা এরকম কিছু যদি আসে তুমি তো ঘাবড়ে যাবে, তাহলে এটা জানতে হবে। অন্য লেখকের বইগুলোও তো তোমাকে শিখতে হবে। তাহলে ন্যাসোফ্যারিংস হলো, প্রথম কথা হলো বাংলায় আমরা গলবিল বলি, এই গোটা স্ফীত জায়গা গলবিল। গলবিলের বাংলা অর্থ কি বলেছিলাম বোধহয় একদিন, গলবিলের বাংলা গলার অর্থ কি? স্ফীত অংশ। হ্যাঁ, গলার স্ফীত। বিল মানে প্রশস্ত এরিয়া, বিল মানে প্রশস্ত এরিয়া, বিল মানে কি প্রশস্ত এরিয়া। তাহলে দেখো নাসা গলবিল কেন নাম হলো, নাক, আমাদের নাকের ছিদ্র, নাকের ছিদ্রের আমাদের অন্তঃনাসারন্ধ্র আছে কিন্তু ভিতরের দিকে, ওই অন্তঃনাসারন্ধ্র গলবিলের সাথে কিন্তু মুক্ত। এই জন্য কিন্তু নাক দিয়ে খাবার দিলে পাকস্থলীতে খাবার চলে যায়, নাক দিয়ে খাবার দিলে কিন্তু, এমনিটিউড যাতে হ্যাঁ দেয় নাক দিয়ে। ঠিক বলেছো, নাক দিয়ে খাবার দিলে খাবার কিন্তু ফুসফুসে যায় না, তাই না? যাই কোথায় পাকস্থলীতে। কেন? এই দেখো এই যে নাক দিয়ে খাবার, এটা কোথায় গলবিলে এসে মুক্ত হয়েছে না? তাহলে গলবিলে যেই জায়গায় মুক্ত হয়েছে, এই মুক্ত হওয়ার জায়গার নাম নাসা গলবিল। নাক দিয়ে ভিতরে ঢুকে যে ফাঁকা জায়গা তার নাম কি নাসা গলবিল। মুখে খাবার ঢোকার পর এখানে যে স্ফীত জায়গা হচ্ছে তার নাম মুখ গলবিল বা ওরোফ্যারিংস। ওরোফ্যারিংস কেন নাম হলো? ওরো মানে ওরাল, ওরাল মানে মুখ, ওরাল মানে মুখ, তাই এটা সংক্ষেপে হয়েছে ওরোফ্যারিংস। আচ্ছা এটা বই নাই, বই দিকে থাকিও না, এটা অন্য বই আছে ওরোফ্যারিংস, এই জন্য নাম হচ্ছে কি বুঝলি। এটা ধরো মুখ, হ্যাঁ, এই মুখ থেকে মুখ হা করার পরে ভিতরে যে গলবিলের সাথে মুক্ত হয়েছে, এটা যেমন নাক ছিদ্র গলবিলে মুক্ত হয়েছে, এটা 3 রাস্তার মোড়। মুখের ভিতর দিয়ে যেও একটা ফাঁকা জায়গার মধ্যে চলে আসছে, এই ফাঁকা জায়গাটার নাম হলো, মুখ দিয়ে যে ফাঁকা জায়গাটা পাচ্ছে, মুখ দিয়ে ঢোকার পরে যে ফাঁকা জায়গা পাচ্ছে তার নাম মুখ গলবিল। তার নাম কি? মুখ গলবিল। যেহেতু মুখের ভিতরে যে তারপরে 3 রাস্তার মোড় পাইছে, তারপরে কি 3 রাস্তার মোড় পেয়েছে, সেজন্য নাম কি মুখ গলবিল। আবার নিচের দিকে এসে, নিচের দিকে কিন্তু আছে কি আমরা জানি ল্যারিংস আছে। আসলে এই জায়গাতে তোমার এখানে পাশাপাশি তো শ্বাসনালী আছে, তাই না? এখানে একটা শ্বাসনালী, এখানে একটা খাদ্যনালী, তাই না? এভাবে কিন্তু এদিকে আছে কি খাদ্যনালী, এটা হলো এই জায়গাটা কি ল্যারিংস। ল্যারিংস মানে এখানে কিছু তরুণাস্থি নির্মিত, ভিতরে কিছু তরুণাস্থি যুক্ত কিছু ভোকাল কর্ড আছে, মানে স্বর তন্ত্রী আছে, এদেরকে স্বরযন্ত্র বা ল্যারিংস বলা হয়। স্বরযন্ত্র মানে স্বর তৈরি করে। তাহলে ল্যারিংসের উপরে এসে 3 রাস্তার মোড়, মুখের ভিতরে এসে 3 রাস্তার মোড়, নাকের ভিতরে এসে 3 রাস্তার মোড়। তাহলে ল্যারিংসের উপরে এসে যে ফাঁকা জায়গা, তাহলে এই বরাবর যে জায়গাটা বলবো এই জায়গাটার নাম হবে ল্যারিংসোগলবিল। ল্যারিংসোগলবিল বা ল্যারিংস, এই যে ল্যারিংসোফ্যারিংস। তাহলে এটা হলো ল্যারিংসোগলবিল, মানে ল্যারিংসের সাথে কানেকশন হইছে এই গলবিলে, তাই এর নাম ল্যারিংস গলবিল, ল্যারিংসের সাথে কানেকশন। ষড়যন্ত্রটা তাহলে কি বললেন? ষড়যন্ত্রটা এরকম, দেখো একটু খেয়াল করো, ষড়যন্ত্র হলো এরকম। ষড়যন্ত্রের এখানে তরুণাস্থির রিং আছে,
এই জায়গাটা ভোকাল কর্ড আছে আর আশপাশে কিন্তু তরুণাস্থি আছে। তো এইভাবে শ্বাসনালী কিন্তু আমাদের সামনে থাকে, খাদ্যনালী কিন্তু পিছে থাকে। খাদ্যনালী মানে হলো এইটা। এখন এই জায়গায় কিন্তু একটা একই গ্লুটিস থাকে, একই গ্লুটিস। তো এখন এর উপরের দিকে এসে তো গলবিলের সাথে কানেক্টেড হচ্ছে, এই জন্য এর নাম হলো যে যেহেতু ল্যারিংস এর পরে এসে গলবিল তাই এর নাম ল্যারিংস গলবিল। তাই এর নাম কি? ল্যারিংস গলবিল। তাহলে এই তিন রাস্তার মোড়ে তিনটা নাম আছে, হ্যাঁ তিনটা নাম আছে, এই নামটা জানতে হবে। ভাইভাতে যদি জিজ্ঞাসা করে তুমি নাম বলতে পারছো না, গলবিলের তিন রাস্তার মোড়ে তিনটা নাম। মুখ দিয়ে ঢুকলে, মুখ দিয়ে যদি তুমি তিন রাস্তার মোড়ে যাও তাহলে মুখ গলবিল, মুখ দিয়ে গেলে ল্যারিংস হয়ে গলবিলে যদি যাও তাহলে ল্যারিংস গলবিল, আর নাক হয়ে যদি গলবিলে যাও তাহলে ন্যাসো গলবিল। এই এখানে গ্রন্থি আছে তিনটা, একটা নাম প্যারোটিড গ্রন্থি। নামকরণ কেন হলো প্যারোটিড গ্রন্থি? হ্যাঁ, কারণ প্যারা মানে পাশে, প্যারা মানে পাশে, প্যারা মানে পাশে, আর টিকটা অটিক, অটিক মানে কান। তাহলে এইটা এটা এখানে একটা কান আছে আমাদের, তাই না? এখানে আমাদের একটা কান আছে, কানের পাশে এই গ্রন্থি থাকে, তাই এর নাম প্যারোটিড। তাহলে নামটা এমনি এমনি হয়নি, কারণ লজিক আছে, তাই না? তাহলে নামকরণ কেন হলো প্যারোটিড? প্যারা মানে পাশে, অটিক মানে কান, কানের পাশে আছে, তাই লিখে রাখা ভালো, নাহলে তো দুদিন পরে তোমরা ভুলে যাবে। বুঝে যাবে না? ঠিক কি না? বইয়ে লেখো বা খাতায় লেখো, যাই হোক লিখে ফেলো, লিখে না ফেললে পরে মনে থাকবে না, তুমি লিখে ফেলো। তোমরা লিখছো? আচ্ছা, এবার দেখো এরপরে আরেকটা গ্রন্থি বলা হচ্ছে সাবলিঙ্গুয়াল গ্রন্থি। ল্যাটিন শব্দ লিঙ্গু, ল্যাটিন শব্দ লিঙ্গু মানে হলো জিহ্বা, ল্যাটিন শব্দ লিঙ্গু মানে হলো জিহ্বা, ল্যাটিন শব্দ লিঙ্গু মানে কি? জিহ্বা। সাব মানে কি? নিচে, জিহ্বা নিচে, জিহ্বা নিচে আছে তাই এর নাম সাবলিঙ্গুয়াল। জিহ্বা নিচে আছে তাই, তাই কি না? তাই হলো সাবলিঙ্গুয়াল। তো লিঙ্গু কথাটা যদি আসে ল্যাঙ্গুয়েজ থেকে, কারণ জিহ্বাতে আমরা ভাষা, আমরা কথাবার্তা বলি, তাই ল্যাঙ্গুয়েজ থেকে লিঙ্গু, সংক্ষেপে লিঙ্গু কথাটা আসছে। আসলে এটা ল্যাঙ্গুয়েজ হবে, ল্যাঙ্গুয়েজ মানে ভাষা, মানে যেটাতে আমরা কথা বলি। এই তারপরে হলো সাবমেন্ডিবুলার। সাব মানে তো নিচে, বুঝতে পারছো, চোয়ালের নিচে। কারণ আমাদের এইটা তো চোয়াল, চোয়ালের নিচের দিকে আছে, চোয়ালের নিচের দিকে আছে, তাই এর নাম সাবমেন্ডিবুলার, এইভাবে নাম হচ্ছে। হ্যাঁ, এখন ধরো খাদ্য নালী, অন্ননালী বা খাদ্যনালী। এই অন্ননালী বা খাদ্যনালী এটা কিন্তু দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হলো ইসোফ্যাগাস। এই ইসো, এই যদিও ল্যাটিন শব্দ ইসো মানে হলো গ্রহণ, আর ফ্যাগাস মানে হলো পাঠানো, মানে এর কাজ হলো গ্রহণ করা এবং পাঠানো, এই জন্য নাম হচ্ছে ইসোফ্যাগাস। ইসোফ্যাগাস নামকরণের কারণ হলো ইসো মানে গ্রহণ করা, ফ্যাগাস মানে পাঠানো, মানে গ্রহণ করে এবং পাঠায় দেয়, গ্রহণ করে এবং পাঠায় দেয়, বা গ্রহণ করে এবং গিলে ফেলে। ফ্যাগাস মানে গিলে ফেলাও বোঝায়, খাওয়াও বোঝায়, গ্রহণ করে এবং গিলে ফেলে, ভিতরে চলে যায় না, তাহলে দুইটাই অর্থ। হ্যাঁ, হ্যাঁ ওই যে ফ্যাগোসাইটিস আছে না, হ্যাঁ, তাহলে সে গ্রহণ করে, ইসো মানে গ্রহণ করে এবং গিলে ফেলে বা খেয়ে ফেলে। খেয়ে ফেলে বলে কি নিচের দিকে নেমে আসে, নিচের দিকে নেমে আসে। এখন দেখো পাইলোরিক স্প্লিন্টার দুই জায়গায় থাকে কিন্তু, হ্যাঁ আমরা এটাকে পাকস্থলীকে কিন্তু স্টোমাক বলি, ইংরেজিতে বলি না, স্টোমাক বলি কিনা? কেন বলি বলো তো, স্টোমাক বলি কেন? স্টোমাকের বাংলা অর্থ আসলে পাকস্থলী না, হ্যাঁ এটা আমরা নিজেরা আমাদের বোঝার সুবিধার জন্য বানিয়েছি। স্টোমাকের বাংলা আরেকটা আছে, হ্যাঁ মিথিলাকে পুরস্কৃত করা উচিত, মুখ। স্টোমা মানে মুখ, তো পাকস্থলীর নাম মুখ কেন হলো? কারণ এটা এমন একটা থলি, এই থলি দুইটা মুখ আছে, এখানে একটা মুখ, এখানে একটা মুখ, দুইটা মুখ আছে। তো দুইটা মুখ থাকার জন্য, যেহেতু এটা মুখযুক্ত থলি, তো তাই এর নাম মুখ, তাই এর নাম কি? মুখ। কারণ কি? এই জায়গাতে মাংসপেশির কিন্তু বলয় আছে, মাংসপেশির বলয়, এমন এক ধরনের মাংসপেশির বলয় আছে যেই বলয়টা কিন্তু সংকোচন প্রসারণ, সংকোচন প্রসারণ স্বয়ংক্রিয়ভাবে হয়, বুঝছো? যখন তুমি খাবা না তখন এটা বন্ধ হয়ে যাবে, মুখটা স্বাভাবিক অবস্থায় ফিরে যাবে, আর যখন এটা ভিতরের দিকে সংকুচিত হবে তখন খুলে যাবে। তো এই জন্য এর নাম হলো স্প্রিংটার। কেন? স্প্রিং এর মতো,
এই পেশিগুলা কি স্প্রিং এর মতো সংকোচন প্রসারণ হয়, তাই এর নাম স্প্রিংটার। তাহলে এখন পাইলোরিক নামকরণটা কেন হলো? ল্যাটিন শব্দ পাইলোরাস, ল্যাটিন শব্দ পাইলোরাস মানে হলো, ল্যাটিন শব্দ পাইলোরাস, ল্যাটিন শব্দ পাইলোরাস মানে কি জানো? দারোয়ান। ল্যাটিন শব্দ পাইলোরাস মানে হলো দারোয়ান। ল্যাটিন শব্দ পাইলোরাস মানে কি? দারোয়ান। কেন দারোয়ান? কারণ দারোয়ান যেমন একবার দরজা খুলে আবার দরকার হলে বন্ধ করে দেয়, এরকম হয় না? অনেক সময় সারাক্ষণ দরজা যখন দাঁড়ায় থাকে, যখন খোলার দরকার তখন খুলে, যখন খোলার দরকার নাই তখন কি বন্ধ করে দেয় না? তো এই জন্য এর নাম হলো পাইলোরাস। তাহলে এটা একটা দারোয়ানের মতো, তাই না? স্প্রিংটার নাম হচ্ছে যদি স্প্রিং করে, একবার সংকোচন একবার প্রসারণ, এই জন্য এর নাম স্প্রিংটার। তাহলে ভালভ বা কপাটিকা আর স্প্রিংটার এর মধ্যে পার্থক্য আছে। ভালভ হচ্ছে সরাসরি কপাট বা দরজা, সরাসরি কপাট বা দরজা। যে অনেক দরজা থাকে না, ঘরাস করে লাগাই দেয় আবার খুলে দেয়। তাহলে কপাটিকা কিন্তু মাংসে বেশি দিয়ে তৈরি, তবে ওটা হলো কোনো স্প্রিংটার না, সংকোচন প্রসারণ না। এটা কিন্তু সংকোচন প্রসারণ করে খোলা বন্ধ করে, এটা আর ওটার মধ্যে পার্থক্য আছে। এটাকে কপাটিকা বলা যাবে না, এটাকে স্প্রিংটারই বলতে হবে। বোঝা গেল কি? তাহলে এখন ফান্ডাস মানে হলো গম্বুজ, এর বাংলা অর্থ হলো গম্বুজ। ফান্ডাসের বাংলা অর্থ গম্বুজ। এরকম নাম কেন হলো? কারণ এটা একটু উঁচু জায়গা। পাকস্থলী স্বাভাবিকভাবে সমান না হয়ে এটা কি উপরের দিকে উঠে গেছে, একটু উঁচু জায়গা, তাই না? এদের নাম হলো ফান্ডাস। ফান্ডাস মানে উঁচু জায়গা, বুঝতে পেরেছো? আচ্ছা, পাকস্থলী পড়ার সময় এটা নিয়ে আরো অনেক কিছু আছে, সেটা আমরা বলবো। এখানে গিজি হয়ে যাবে, এখানে অতটা বলছি না। আমরা এখন উপর দিকে আসছি, এবার নিচের দিকে নামি। এবার দেখো পাকস্থলী পাইলোরিক স্প্রিংটার তো বললামই, এই জায়গায় এসে ডিউডেনাম, এই যে ডিউডেনাম, তো ডিউডেনামের বাংলা এর আগে বলেছি মনে হয়। বলো তো ডিউডেনামের বাংলা অর্থ কি? তুমি মনে আছে? বলো তো এই ডিউডেনাম মানে কি? দেখি তুমি পারে কিনা বলো। হ্যাঁ, ডিউডেনামের বাংলা অর্থ আমার তো মনে হয় বলেছিলাম না, পারা যাবে? হ্যাঁ, আচ্ছা, তাহলে দেখো ডিউডেনামের বাংলা অর্থ হচ্ছে 12 আঙ্গুল। কেন এর নাম 12 আঙ্গুল? আচ্ছা, 12 আঙ্গুল। কেন এর নাম 12 আঙ্গুল হলো? 12 আঙ্গুল, কেন এর নাম 12 আঙ্গুল? ওই জায়গাটা হলো 12 আঙ্গুল। কেন এর নাম 12 আঙ্গুল? ওটা হয়ে থাকে। না না, ওটা না, এর পিছনে ইতিহাস আছে। 12 আঙ্গুল নাম হওয়ার পিছনে ইতিহাস আছে। ইতিহাসটা কি? প্রথম যখন, আজ থেকে প্রায় 400 বছর আগে, প্রথম যখন মানুষের পরিপাকতন্ত্র নিয়ে গবেষণা চলছিল, তখন বৈজ্ঞানিকরা মরা মানুষ কেটে পরিপাকতন্ত্রের বিভিন্ন অংশ দেখছিল। তো 5 জন ডাক্তার মিলে এই কাজটা প্রথম করছিল নামকরণের আগে। তো তখন তারা দেখলো যে একটা জায়গাতে এসে এখানে ইউএর মতো একটা নালী, তারপরে এটা কিন্তু অশক্ত পেঁচানো, এটা কিন্তু এত দূরে দূরে নাই, খুব কম্প্যাক্ট হয়ে আছে। কিন্তু আমরা দেখানোর সুবিধার জন্য একটু দূরে আছে, কিন্তু এগুলো কি লেগে লেগে থাকে। কিন্তু এটা লেগে লেগে না থেকে একটু ফাঁক থাকে, এটা একটু ব্যতিক্রম। তো একটা ডাক্তার এটা দেখে বললো যে উপরের দিকে এটা তো দেখছি নালীটা ইউএর মতো এবং হচ্ছে এটা দূরে আছে, এটা কত কম্প্যাক্ট আর এটা কত দূরে আছে। তখন অন্য একটা ডাক্তার বললো আচ্ছা ওটা একটু মেপে দেখো তো এরকম নালীটা কত আঙ্গুল হবে, না কত ইঞ্চি হবে। তো বলছে হাতের কাছে স্কেল নাই, তো বলছে তাহলে আঙ্গুল দিয়ে মেপে দেখতো। তখন ওই ডাক্তার আঙ্গুল দিল, এভাবে করলো, তাও হয় না। আরেক ডাক্তার বললো তুমি একটু দাও তো আঙ্গুল, সেও আবার একটু আঙ্গুল দিল, দিয়ে দেখলো 12 আঙ্গুল হয়। তখন বলছে এই জায়গাটা একটা নামকরণ করা দরকার, যেহেতু তুমি মেপে দেখছো এটা 12 আঙ্গুল, তাই এর নাম 12 আঙ্গুলই থাক। বুঝলি? তাহলে 12 আঙ্গুল নামকরণের কারণটা বোঝা গেল কি? আচ্ছা, এখন হচ্ছে এই জিনিসগুলা কিন্তু মনেও রাখতে হবে, ভুলে গেলে তো ইন্টারেস্ট আর থাকলো না।